আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দুই উপদেষ্টার। খুনের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ধর্মের নামে সংঘাত চায় না বিএনপি। সীমান্তের ওই পারে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। নিজ দেশে মুসলিমরা নির্যাতিত হলেও বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ দ্বিচারিতা। মন্তব্য আসিফ নজরুলের। কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার নিন্দা মন্ত্রণালয়ের। দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল। সাংবিধানিক দায়িত্ব থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। শুক্রবার সকালে লোহাগড়ায় নিহতের কবর জিয়ারত শেষে কথা জানান তারা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান দুই উপদেষ্টা। পরে সাইফুলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। সকালে লোহাগাড়া উপজেলার পুঠিবিলা এলাকায় পৌঁছান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন তারা। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন দুই উপদেষ্টা। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। পরে নিহত সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন দুই উপদেষ্টা। তুলে দেন নগদ অর্থ ও চেক। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের 4 দিন পরও কোনো মামলা হয়নি। বিলম্বের কারণ জানালেন নিহতের বাবা। আমার ছেলেকে যে হত্যা করছে, এই হত্যার বিচারের ব্যাপারে এটা মামলা হবে। এটা কোনো রাজনৈতিক মামলা করবো না। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয় সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন স্থানীয়রা। কোনো দল দেখার বিষয় নেই, যে জড়িত আছে তাদের আমরা সবাই তাদের বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা যে অপরাধ করছে, অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার করে তাদের শাস্তি পাওয়া জরুরি। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে, সুষ্ঠু পুঙ্খানু তদন্ত করে এটা সুষ্ঠু বিচার আমরা চাই। গেল মঙ্গলবার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দান ভাঙচুরের অভিযোগে 3টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে 27 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে আইনজীবী সাইফুল হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর 2 নম্বর গেট এলাকায় শেষ হয়। পরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। সেই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। সমাবেশ ঘিরে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন আর মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ আর ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর হেফাজত ইসলামের সমাবেশ। দলটির নেতারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ ভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের, কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে বসে একটি গোষ্ঠীকে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছেন। বলেন, বাংলাদেশে হিন্দুদের সব ধরনের নিরাপত্তা দেবে মুসলমানরা। নেতাদের দাবি, ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে। বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের নায়করা এখনো মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠেই থাকবে বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করছে, আর সেই ষড়যন্ত্রে ভূমিকা রাখছে ভারতের মিডিয়া। এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা বাংলাদেশ দেখতে চায় না। গণ অভ্যুত্থানে অর্জন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব প্রাণের টানে আত্মার বন্ধনে, এমন প্রতিপাদ্যে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলার কৃতি সন্তান বিএনপি মহাসচিবকে পেয়ে দাবি দাওয়া তুলে ধরেন অনেকেই। যার অনুমতি নিয়ে আমি সকলের সাথে কথা বলার জন্য সাহস পেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এসেছে তা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয়, সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। তার দাবি, বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া, আর তাতে সীমান্তের ওপারে থেকে নতুন নতুন ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টের লোকজন। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। মহাসচিব বলেন, কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, ইসকন এবং ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিবাদরা। সারওয়ার্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতের মাটিতে এই সংখ্যালঘু মুসলিমদের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে, সেটা নিয়ে দেশটির সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের ৬৪.১% মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। তিনি বলেন, আমরা দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা এবং রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সর্বশেষ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টাকে অবমাননা করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে। এরপর থেকে ডেপুটি হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় রয়েছে। গ্রেপ্তার হওয়া ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচারের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। শুক্রবার এই আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ইসকন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। জয়সওয়াল বলেন, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রাখছে দিল্লি। সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হামলার বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে ভারত। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে যশোরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় তিনি বলেন, পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত ইসলামী। খুন, গুম, নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী সরকার এক নাগারে 15.5 বছর তাণ্ডব চালিয়েছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিচারের নামে হত্যা করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের। সবাই মিলে অর্জন করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান জামায়াতের আমির। এজন্য ছাত্র জনতা সহ বাংলাদেশের সকল জনগণকে সজাগ থাকতে বলেন তিনি। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশের মানুষের মধ্যে জাত পাত, দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে। অতীতের অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতের হোক না কেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম। দেশের ভিতরে অরাজকতা চলতে পারে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে কর্মী সম্মেলনের আয়োজন করে জামাতের ইঞ্জিনিয়ার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন। বহু বছর তাদের অপকর্ম ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্যই চেষ্টা করা হচ্ছে, আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই, তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন।
এদিকে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা যে মতেরই হোক, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবিও জানান তিনি। এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম মাসুদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এই সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর বদিউল আলম। দায়িত্ব আছে, সেই জন্য আমি ফিরে এসেছি। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ডক্টর বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পরামর্শ উঠে আসে এই বিতর্ক আয়োজনে। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। সংস্কার জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন কবে নাগাদ হবে সেটি জনগণ জানতে চায়, কারণ নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ফ্যাসিস্টের দোসররা। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা প্রস্তাব করেন। যে নির্বাচনে যাবার পূর্বেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, তাদের বিচার হওয়া কত দ্রুত সম্ভব এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে আসলে রাজনীতি করবার অধিকার তাদের থাকবে কিনা, সেটা কি জনগণ বিচার করবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিচার আসবে, নাকি না আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটি কিন্তু এখন আমাদের জন্য একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসকন নিষিদ্ধ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হতাহতদের পরিবারের পুনর্বাসন এবং আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি মিরপুর শাখা। শুক্রবার দুপুরে রাজধানী মিরপুর 10 নম্বর গোল চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। অভিযোগ করেন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের অনুসারীরা। সংগঠনটি নিষিদ্ধ সহ খুনিদের দ্রুত বিচারের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসন সহ আওয়ামী দোসর যারা জুলাই আগস্টে নির্বিচারে হত্যা করেছে তাদেরও বিচার দাবি করা হয়। আইনজীবী সাইফুলকে ইসকনের ব্যানারে হত্যা করেছে আওয়ামী লীগের দোসররা, এমন মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে গণসংলাপে কথা বলেন তিনি। জোনায়েদ সাকি অভিযোগে বলেন, ভারত থেকে দেশ অস্থিতিশীল করার নানা চক্রান্ত করছেন শেখ হাসিনা, সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সংবিধান সংস্কার ও বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। ম্যাজিক্যাল নাইট 2.0 আজ ছিল রাজধানীবাসীর এক ভয়াবহ ভোগান্তির নাম। এই কনসার্টের কারণে স্থবির হয়ে পড়েছিল রাজধানীর বিমানবন্দর সড়ক। চরম ভোগান্তিতে পড়েন এই পথ এবং আশপাশের সড়কে চলাচলকারী মানুষ। শুক্রবার বিকেল থেকেই যানজট পরিস্থিতি তৈরি হলেও সন্ধ্যা থেকে তা তীব্র হতে থাকে। মূলত আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরেই তৈরি হয় এই উন্মাদনা। তাই বিকেল থেকেই বনানীর আর্মি স্টেডিয়াম এলাকায় সঙ্গীতপ্রেমী তরুণ তরুণীদের ভিড় বাড়তে থাকে। এতে ব্যাহত হয় যান চলাচল, প্রভাব পড়ে রাজধানীর 300 ফিট সহ আশপাশের সড়কেও। ছুটির দিনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন আয়োজনে ক্ষোভ জানান অনেকেই। এখনও এই সড়কে যানবাহনের ধীর গতি রয়েছে। উত্তরা থেকে জসিমউদ্দিন থেকে এ পর্যন্ত 3 ঘন্টা এরা এমন একটা প্লেসের মধ্যে এই অনুষ্ঠান করতেছে যেটা সামাল দিতে পারবো না, রোড কন্ট্রোল করতে পারবো না, অনুষ্ঠান একটা করে বসে। জনগণের এত কষ্ট যা বলার কোনো ভাষা নাই। প্রচুর যানজট ভাই, 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টায় আসতে পারি না। রাস্তা পুরোই জাম। আমার বাটনা রোডের গাড়ি এই রোডে ঢুকেছে, রিং রোডে বাইরামু। জাম এত থাকার কারণে আমরা উত্তরা এয়ারপোর্ট থেকে হাইটে আসছি এই যে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবককে চোর অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার সময় মোবাইলে গোপনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ এসেছে যমুনার হাতে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পানির ট্যাঙ্ক চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় আকাশকে। রাতভর একটি গ্যারেজে আটকে রেখে হাত পা বেঁধে মারধর করে মিরাজ ও তার সঙ্গীরা। কুপিয়ে জখম করা হয়েছে আকাশকে। খবর পেয়ে অভিযুক্ত মিরাজকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যায়নি বলে মনে করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক সমর্থন মিলবে, সে ব্যাপারেও আশাবাদী এই কূটনীতিক। বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনকভাবে ফেরত পাঠানো, আর এটাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। 2017 সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। এ দফায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে মিয়ানমারের প্রায় 10 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর তাদের ফেরাতে মিয়ানমারের সাথে শুরু হয় আলাপ আলোচনা, সই হয় 2টি চুক্তি। যদিও কাজের কাজ হয়নি কিছুই। একজন রোহিঙ্গাকেও এখনো ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে 2019 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে চীনসহ ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। সেই প্রচেষ্টারও কোনো ফল নেই গেল 5 বছরে। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুততম সময়ে সে আহ্বানে সাড়া দিয়ে জানুয়ারিতে রোহিঙ্গা নিয়ে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে জাতিসংঘ। আর এখানেই আশার আলো দেখছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। একটা কনফারেন্সের সিদ্ধান্ত নিতে নিতে আপনার ডিসেম্বরের কাছাকাছি শেষ দিকে চলে যায়, যখন জেনারেল অ্যাসেম্বলির শেষ পর্যায়ে আসে। আমরা এটা নভেম্বরের 3য় সপ্তাহে করে ফেলতে পেরেছি। তাতে বোঝা যাচ্ছে যে কূটনৈতিকভাবে আমরা সফল যেমন হয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যাটিকে সমাধান করবার জন্য তাদের যে আগ্রহ সেটাও ব্যক্ত হয়েছে। এখন এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। বিগত সরকার এই ইস্যুতে ঠিক পথে ছিল না দাবি করে নতুন করে অনেক কিছু করতে হবে বলেও জানান পেশাদার এই কূটনীতিক। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি, যাতে করে রোহিঙ্গারা তাদের দেশে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে ফিরে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকটের মতো ইস্যুতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন ডক্টর খলিলুর রহমান। এই যে পলিটিক্যাল ক্যাপিটাল,
এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা, পরে ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে তারা। এ সময় ফিলিস্তিনের গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ জানান অনেক শিক্ষার্থী। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, এটি বাংলাদেশে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা প্রদর্শনী। এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের স্লোগান দেন তারা। এর কিছুক্ষণ পরই শুরু হয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিসি চত্বর, ফুলার রোড হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। অংশ নেয় নারী, শিশু সহ সব বয়সী মানুষ। আমি চাই ইসরায়েল যেন ফিলিস্তিনের উপর হামলা না করে আর ফিলিস্তিন যেন সুন্দরভাবে থাকতে পারে। সকল প্রকার গণহত্যা বন্ধ করুক এবং একজন মানুষ হিসেবে আমাদের এটাই দায়িত্ব, এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কাছে যেন আমাদের এই চিৎকার, আমাদের এই বিপ্লবী চিৎকার যেন চলে যায়। পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়করা বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। হসপিটালে আক্রমণ হচ্ছে, বোমা মারা হচ্ছে, তারপর গুলি করে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিংবা কারোকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নারী, শিশু সেখানে কেউই মুক্তি পাচ্ছে না। বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। সেই গণহত্যার যারা শিকার গণমানুষ, তাদের প্রতি সংহতি জানাচ্ছি। আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। বড় বড় যে মরলরা তারা কি করছে? তারা খালি মানবাধিকার বলে, যে সুশীল সমাজ তারা কি করছে? তাদের চোখের সামনে তো সবকিছু দেখছে, তারাই তো অস্ত্র দিচ্ছে, তারাই তো টাকা দিচ্ছে, তারাই সবকিছু দিচ্ছে। ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে, বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ম্যাস কিলিংকে রুখে দেয়, এই জেনোসাইডকে রুখে দেয়। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর 29 নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এই দিবসটি পালনের আহ্বান জানায়। এর 10 বছর পর 1987 সালের 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করে ফিলিস্তিন দূতাবাস। 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। আয়োজকরা জানান, প্রদর্শিত চিত্রকর্ম বিক্রি করা হবে, আর এই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ ফিলিস্তিনি মানুষের জন্য পাঠানো হবে বলেও জানান তারা। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর 29 নভেম্বর পালিত হয় ফিলিস্তিন সংহতি দিবস। এই উপলক্ষে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নিপীড়িত ফিলিস্তিনিদের গল্প। প্রদর্শনী দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টাও। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। আমাদের ছেলেমেয়েরা যখন রাস্তায় আন্দোলন করছিল এবং ঝাঁকে ঝাঁকে যখন মারা যাচ্ছিল, আমার মনে পড়ে যে আমার সারাটাক্ষণ মনে হচ্ছিল যে এইভাবে প্যালেস্টিনের ছেলেমেয়েরা প্যালেস্টাইনে মারা যাচ্ছে। আমরা যে এখানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করি, তখন ফিলিস্তিনের মানুষের এই আন্দোলন আমাদেরকে উৎসাহ যোগায়, প্রেরণা দেয়। কিন্তু আমরা যদি আবার ফিলিস্তিনের পাশে না থাকি, তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। প্রদর্শনীর বড় অংশ জুড়ে ছিল ইসরায়েলি হামলায় নিহত সংবাদকর্মীদের বীরত্বগাথা। প্রত্যেকে প্রকাশ্যে সাংবাদিক ছিল এবং সেই কারণেই তার মারা গেছে। আমরা আজকে যেই পৃথিবীতে আছি, সেই পৃথিবীতে একসময় আমাদের প্রশ্ন করা হবে, তোমরা কোথায় ছিলে, কিভাবে এটা হতে দিলে? এবং যেই দেশগুলি গণতন্ত্র নিয়ে বুলি আওড়ায়, স্বাধীনতা নিয়ে বুলি আওড়ায়, তারা প্রকৃত অর্থে কি করে সেটা আমরা দেখছি। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। We hope the success for this interim government
for the reform in order to give a better life and better future for this country and the people of this country. We pray for you as much as you pray for us. We support you in any way that we can. May Allah bless you all, and I thank you again. কিউরেটর জানান এবছর 50টি ছবি প্রদর্শিত হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সামনের দিনেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি। তাহিয়া তাবানি এমনিতেই হচ্ছে চিত্রকর্ম বিভিন্ন ধরনের করে থাকেন এবং উনি তার চিত্রকর্ম যদিও বিক্রির বিষয় নিয়ে করতেন, নিজের প্যাশন থেকেই করতেন। গত বছর তারা এই ধরনের একটা আয়োজন করছে, তখন ওই আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা কি এখানে একটা এক্সিবিশন করতে পারি কিনা, যেটা যদি যেই টাকাটা এখান থেকে উঠে আসবে সেটা আমরা হচ্ছে প্যালেস্টাইনের ত্রাণের জন্যই হচ্ছে ডোনেট করে দিব। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এই চিত্রকর্ম প্রদর্শনী শেষ হবে শনিবার। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর ডিসেম্বরের 1 তারিখ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হচ্ছে জাহাজ চলাচল। 28 নভেম্বর থেকে এটি শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়। এবার দিনে সর্বোচ্চ যেতে পারবেন 2000 পর্যটক, তাও ট্রাভেল পাস নিয়ে। রাত্রি যাপন করা যাবে শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস। তবে পর্যটক সংখ্যা সীমিত করায় হতাশ স্থানীয়রা। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যটক যাতায়াত সীমিতকরণ এবং রাত্রি যাপন নিষিদ্ধ করায় গত কিছুদিন ধরে দ্বীপটি পর্যটক শূন্য। অবশেষে ডিসেম্বরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল। ছাড়বে কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটিঘাট থেকে। সিদ্ধান্ত অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে দিনে 2000 পর্যটক যেতে পারবে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং প্লাস্টিক সেগুলি ইউজ করা যাবে না বা পরিবহন করা যাবে না। সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট জাহাজ মালিক পক্ষ ওনারা এই বিষয়গুলি এনশিওর করবেন। আপাতত ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবে পর্যটকরা। এখন পর্যন্ত চলাচলের অনুমতি পেয়েছে 3টি জাহাজ। সব প্রস্তুতি সম্পন্ন। এখন 1 তারিখ টিকিটও অলরেডি টিকিট সেল হওয়া শুরু হয়ে গেছে। 346 জন যাত্রী। আমরা যদি 346 জন নাও হয় 100+ হলেই আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এর আগে দ্বীপটিতে যাতায়াতে সরকারি নিষেধাজ্ঞার পর থেকে সেখানে বসবাসকারীরা পড়েছেন বিড়ম্বনায়। দেখাতে হচ্ছে আইডি কার্ড, উপার্জনও বন্ধ। এবারও পর্যটকের সংখ্যা সীমিত করায় হতাশ তারা, কারণ দ্বীপের সবার জীবিকা পর্যটন নির্ভর। ব্যবসা বন্ধ করার জন্য যে পায়তারা করছেন সেটা আপনার করতে হবে না। আমরা সেন্ট মার্টিন দ্বীপে একটি গাছও উঠতে দেব না। কি পরিবেশ রক্ষা করছে? কোথাও 10টা গাছ লাগায় নাই, কোথাও এক মুষ্টি মাটি দেয় নাই। যদি বন্ধ হয়ে যায় দ্বীপের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের দ্বীপবাসীর জীবন জীবিকাও রক্ষা করতে হবে। মাত্র 2 মাস ব্যবসা হবে। এই 2 মাস 2000 লোক আসলে এই দ্বীপের মানুষগুলো কিভাবে চলবে? সেন্ট মার্টিনে পর্যটক আসা যাওয়ায় সরকারি বিধিনিষেধ স্থায়ীভাবে প্রত্যাহারের দাবিতে প্রায় প্রতিদিনই সভা সমাবেশ, বিক্ষোভ করছেন স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ। আলাদা পরিদপ্তর গঠন, 10ম গ্রেডে উন্নীত করা সহ 6 দফা দাবিতে মহাসমাবেশ করেছে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট সংগ্রাম পরিষদ। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মহাসমাবেশ থেকে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার দাবি জানান পরিষদের নেতারা। তাদের অভিযোগ, দীর্ঘ 14 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। ফলে টেকনোলজিস্টদের একটা বড় অংশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। ইনস্টিটিউটগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। অবিলম্বে এই খাতে বৈষম্য দূর করে পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা পরিদপ্তর গঠনের দাবি তাদের। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 23টি সরকারি আইএইচটি শিক্ষার্থী ও পেশাজীবী এই মহাসমাবেশে যোগ দেন। গতি ও পরিবর্তন একসাথে, এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো হাড়ের জয়েন্টের প্রতিস্থাপন সম্পর্কিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সারা বাংলাদেশ থেকে 300 জনেরও বেশি অর্থোপেডিক সার্জন এতে অংশ নেন। সম্মেলনের মূল বক্তা হিসেবে ছিলেন ইংল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের 5 জন অর্থোপেডিক সার্জন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থোপেডিক সার্জনদের সাথে বাংলাদেশের সার্জনদের চিকিৎসা পদ্ধতিগত জ্ঞান আদান প্রদানের নতুন একটি দিগন্তের সূচনা হবে। এখন তো আর্থোপ্লাস্টিতে নাই, এখন এটা সুপার স্পেশালিটিও হয়ে গেছে এবং সুপার স্পেশালিটি কিছু কিছু বাংলাদেশে শুরু হয়েছে, পৃথিবীতে কিন্তু গ্লোবালি ইট হ্যাজ এক্সপান্ডেড ট্রিমেন্ডাসলি। আল্লাহর পক্ষ থেকে আপনি রক্ষক, তাই না? ইউ আর সো ইম্পর্টেন্ট।
যখন রোগী হয় মানুষ, তার আগে কিন্তু এটা বুঝতে পারে যে ডাক্তার কি। ডাক্তার ঈশ্বরের পক্ষ থেকে আপনার ত্রাণকর্তা, আপনার রক্ষক। নজর দেব আন্তর্জাতিক প্রসঙ্গে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া। এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন, বাস্তুচ্যুত হয়েছে ৮০,০০০-এরও বেশি মানুষ। শুক্রবার দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে প্রশাসন। এক সপ্তাহ ধরে চলছে টানা বর্ষণ। আশঙ্কা রয়েছে গেল এক দশকে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্ভাবনার। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মালয়েশিয়ার কেলান্টান এবং তেরেঙ্গানু রাজ্য। কমপক্ষে ৪৬৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দেশটির ৭টি রাজ্যে। এখনও বহু রাজ্যে উদ্ধার কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। প্রবাসের খবর এবার। বাহরাইনে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দেশটির আদলিয়া শহরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন তায়া রেস্টুরেন্ট। সোমবার ফিতা কেটে রেস্তোরাঁর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আলামিন। সাথে ছিলেন বাহরাইনের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন মোস্তাক আহমেদ, মোহাম্মদ নাসির, দেলোয়ার হোসেন ও আরিফ খান ইমন সহ বাহরাইনের বাংলাদেশি কমিউনিটির বহু সদস্য। রেস্তোরাঁর মালিক জানান, বাঙালি খাবারের পাশাপাশি মানসম্মত ইতালিয়ান এবং আরবীয় খাবারও পাওয়া যাবে এখানে। এমন প্রতিষ্ঠানের মাধ্যমে আরও প্রবাসী কর্মসংস্থান তৈরির আশ্বাস ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। খেলার খবর। ক্রিকেট অনূর্ধ্ব-19 এশিয়া কাপে জয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ যুব দল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। তবে ৩ নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম আরেক ওপেনার কালাম সিদ্দিকে নিয়ে বাংলাদেশের ইনিংস বড় করার কাজ করেন। কালাম ৬৬ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আজিজুল। ১৩৩ বলে ৮-৪ আর ৪টি ছক্কা ১০৩ রানের এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর না পাওয়ায় ৯ উইকেটে ২২৮ রানে থামে বাংলাদেশ। জবাবে আফগান যুবাদের শুরুটা ভালোই হয়েছিল, তবে মারুফ মৃধা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের দারুণ বোলিং ১৮৩ রানে অল আউট হয় আফগানিস্তান। ক্রিকেটের আরও খবর। নাসুম আহমেদের সঙ্গে অসদাচরণের জন্য চান্দিকা হাথুরু সিংহকে বরখাস্ত করে বিসিবি। যদিও তখনকার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই ঘটনা দেখেননি, শুনেছেন। শুধু তাই না, নাসুমও তাকে কিছু বলেননি। তবে সুজন এটা নিশ্চিত করেছেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ক্রিকেটার থেকে কোচ সবার সাথেই হাথুরু ছিলেন ডমিনেটিং। ঘরোয়া ক্রিকেটের এক টি-20 ম্যাচে দুইবার নাসুম আহমেদের দিকে তেড়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। বছর ৩ বাদে বিশ্বকাপে সেই নাসুমের সঙ্গেই অসদাচরণ করেন চান্দিকা হাথুরু সিংহে, যার জেরে হাথুরুকে বরখাস্ত করে বিসিবি। যদিও এই ঘটনা সম্পর্কে একদমই জানতেন না নাজমুল হোসেন শান্ত। তখনকার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দেখেননি কিছুই। কারণ ডাগআউটে তো আমি ছিলাম, বাইরে ডাগআউটে এমন কিছু আমি চোখে পড়েনি। মানে ড্রেসিং রুমে হয়তো বা ওই সময় কিছু একটা হয়েছে, বাট এটা কিন্তু আমাদের নাসুমও কোনদিন আমাকে বলেনি ওই সময়। নাসুম যে আমাকে বলবে বা আমি ওর সাথে কথা বলতাম কিছুই জানিনি। এটা পরে এসে দেশে এসে গেছি এবং আমি পরে নাসুমকে জিজ্ঞাসা বললাম, না স্যার তখন আমি আর ভয় বলি নেই বা এরকম কিছু একটা ছিল, মানে এরকম কিছু একটা উত্তর ছিল, বা নাসুম বলে নেই। ঘটনা যাই হোক, সুজনের মতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো কোচ কখনোই ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তবে সুজন এটা জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে হাথুরু ছিলেন খুবই আধিপত্য বিস্তারকারী। ক্রিকেটার থেকে কোচ কেউই বাদ যাননি হাথুরুর স্বৈরাচারী হাতের কালো থাবা থেকে। যে ও রাগ ছিল প্রচণ্ড, বাট তখন যেটা প্রথম বাচ্চারা ছিল রাখতে, ওটা কন্ট্রোল করা যেত হয়তো বা, কিন্তু পরের বার হয়ে গেল ইগো। আসলে যেটা হয়ে গেল যে খুব ডিকটেট করার মতন হয়ে গেল, সেই জিনিসটা আমি লাইক করি। আমি বোর্ডকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যখন আমি প্রথম ওয়ার্ল্ড কাপে গেলাম ইন্ডিয়াতে, মানে টি-20 জন্য, যেটা আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট করে দিয়েছিলাম যে এরকম হলে কিন্তু, মানে প্রথম গিয়েই তো আমাদের সমস্যা শুরু হলো ওখানে, বিফোর মানে উই স্টার্ট দ্য টুর্নামেন্ট। তখনই আমি বলেছিলাম, এবং পুরো টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়েছে, এবং আমার কথা আমি বলেছি যে না, এইভাবে তো ডিক্টেটরশিপ করলে হবে না, বিকজ প্রত্যেকটা কোচকে যদি আমরা ভালো না বলতে, আমরা নিচ্ছি কেন? এত কিছুর পরও হাথুরুই সুজনের সবচেয়ে প্রিয় কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আবার আন্তর্জাতিক খবর। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন আরও ৮ মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। রাজধানীতে ইমরান খানের দল পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে বুধবার মামলাগুলো দায়ের করে ইসলামাবাদ পুলিশ, যা নথিভুক্ত হয়েছে রাজধানীর 3টি থানায়। অভিযোগ, পুলিশের উপর হামলা, 144 ধারা লঙ্ঘন সহ সরকারি কাজে বাধা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা।
গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় পিটিআই, যা ঘিরে ব্যাপক সংঘাত সহিংসতা ছড়ায়। গ্রেপ্তার হন ৪,০০০-এর বেশি, প্রাণ হারান ৬,০০০ নেতাকর্মী। শেকড়ের সুরের মহিমায় যেন অন্যরকম, তাই তো বিদেশি সব বাদ্যযন্ত্রের ভিড়ে ঐতিহ্যবাহী আর আঞ্চলিক নানান বাদ্যযন্ত্রের সমাহার নিয়ে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান। এখানে বাংলার ঐতিহ্যবাহী পরিচিত অপরিচিত বহু বাদ্যযন্ত্রের প্রদর্শনী চলে। কাঠ, বেত আর চামড়ার তৈরি অনেক রকম সুরের যন্ত্র স্থান পায় এই প্রদর্শনীতে। ৫ দিনব্যাপী চলা এই আয়োজনের শেষ দিন ছিল শুক্রবার। পরিচিত গিটার, ড্রাম কিংবা পিয়ানোর ভিড়ে হঠাৎ এক তারার সুর। সুরের টানে এক ঝলকে ফিরে যাওয়া সেই মেঠো পথে, বটবৃক্ষের ছায়ায় ক্লান্ত শরীর এলিয়ে দেয়া কিংবা ফসলের আইল ধরে ছুটে চলা। দেশীয় বাদ্যযন্ত্রের আকর্ষণ এমনই। শিল্পের জগতে এখন বিদেশি বাদ্যযন্ত্রের আধিপত্য বেড়েই চলেছে। এমন বাস্তবতায় ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান শিরোনামের দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী। ৫ দিনের এই প্রদর্শনীতে একতারা, দোতারার পাশাপাশি স্থান পায় তবলা, পদ্মরাগ, ইকরা ও বেরাগের মতো ৪০ ধরনের ঐতিহাসিক বাদ্যযন্ত্র। ক্লাসিক্যাল সঙ্গীত হোক, অন্য যে কোনো সঙ্গীত হোক, খুব মডার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে সেগুলো তারা গান করছে। তবে আমার মনে হয় যে গানের যে বাদ্যযন্ত্র থাকা উচিত সেটাই থাকা উচিত, সেটাকেই সম্মান দেওয়া উচিত। এটা যদি এই জেনারেশন এগুলি দেখে, ওরা নিজেদের অতীতটাকে কিছুটা হলেও খুঁজে পাবে। ঐতিহ্য এবং প্রাচীনের জিনিস দেখার আমার স্বাদ অনেক বেশি। শেকড়ের সন্ধান করতে হবে এবং এটা আসলে যে করবে তার ভিতর থেকে তাগিদ আসতে হবে। যন্ত্রশিল্পী মোহাম্মদ জাকির হোসেনের হাত ধরে আবারও পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা। বিদেশি বাদ্যযন্ত্রের ভিড়ে বাঙালির আত্মার সুরগুলো যেন হারিয়ে না যায়, সে লক্ষ্যেই নিরাময়ের এই ঐক্যতানের আয়োজন। নতুন নতুন কম্পোজিশন তৈরি করা, এগুলো নিয়ে পারফরমেন্স রেডি করা, এসব করলে তাহলে অ্যাক্টিভিটিগুলো বাড়লে আমাদের তখন যে আমাদের যে শেকড়ের গান, শেকড়ের বাদ্যযন্ত্র এগুলো প্রিজার্ভড হবে। আরও আমরা তো এই নতুন ধরনের কিছু যন্ত্র এখানে তৈরি হচ্ছে, গিটারের মতো দেখতে কিন্তু আমাদের দোতারার মতো বাজছে, তো হতেই পারে এরকম ফিউশন। সময়ের চাহিদাকে মাথায় রেখে দেশি বিদেশি বাদ্যযন্ত্রের মিশ্রণেও স্থানীয় বাদ্যযন্ত্রের ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শেকড়ের সুরে বড্ড টান, প্রত্যেকটি সুর গিয়ে লাগে হৃদয়ে। এই সুরের মাধ্যমে মন, হৃদয় এবং আত্মা গিয়ে মেশে এক বিন্দুতে। তাই জাতিগত সত্তাকে টিকিয়ে রাখতে গেলে ঐতিহ্যবাহী এ সমস্ত বাদ্যযন্ত্রগুলোর চর্চা বাড়াতে হবে, আরও ছড়িয়ে দিতে হবে জনমানুষের মধ্যে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।